এক নাম্বার দেখো, ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরিমাণ নির্ণয় করো। মনে রাখবা ক্যাথোডে এখানে আছে কি নিকেল সালফেট। ক্যাথোডে সঞ্চিত ধাতু, ক্যাথোডে সাধারণত কি হয়, এই যে পজিটিভ যেটা আছে নিকেল 2+, কি আছে ভাই, নিকেল 2+, বা +2, নিকেল +2। তো ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরিমাণ যদি আমরা নির্ণয় করতে চাই, কি কি দেওয়া আছে সেটাও ডিপেন্ড করে। এক নাম্বারটা সলিউশন করতেছি, আমরা জানি W একটু আগে পড়ে আসছি ZIT, W ZIT, Z সমান সমান লিখতে পারি M/NF/IT। তাহলে এম, এম জিনিসটা কি, তো ক্যাথোডে সঞ্চিত পরিমাণ নিকেলের এই যে পারমাণবিক ভর কত, আমরা জানি 58.7। এবার নিকেলের যে চার্জটা আছে কত ভাই, +2, এটাই শুধু মানটা বসাবো 2। এফ মানে জানি 96500। আই কত তড়িৎ প্রবাহ দিছে আমাদের কোশ্চেনে, 2 এম্পিয়ার, তাহলে এখানে 2। আর কত সময় দিছে, 10 মিনিট, তাহলে 10 এটাকে সেকেন্ডে নিতে হবে। নিলাম, নিলে আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে ক্যালকুলেশন করলে আসতেছে আমাদের অ্যান্সার 0.365 গ্রাম। তাহলে আমাদের এক নাম্বারটা চলে আসলো, করে ফেললাম, ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরিমাণ আমরা নির্ণয় করলাম। দুই নাম্বার, ক্যাথোডে সঞ্চিত সঞ্চিত ধাতুর পরমাণু সংখ্যা নির্ণয় করো। ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরমাণু সংখ্যা নির্ণয় করো, এটা ইজি। ফার্স্ট অফ অল আমাদের যে পরিমাণটা সেটা নির্ণয় করতে হবে। আমরা জানি কি ভাই, আমরা জানি হচ্ছে নিকেলের 58.7 গ্রাম, 58.7 গ্রাম নিকেল এর পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা কত জানি আমরা, 6.023 × 10⁻23t। অর্থাৎ আমাদের যে পরিমাণটা বের হয়েছে কত, 0.365 গ্রাম নিকেল এর পরমাণু সংখ্যা। তাহলে কি লিখতে পারি, 6.023 × 10⁻23 × 0.365 ডিভাইডেড বাই 58.7। এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি, 0.023 × 10⁻23 divided by 0.365 divided by 0.7, এটা করলে আমাদের আসতেছে 3.74 × 10⁻21t। অর্থাৎ আমরা লিখতে পারি ক্যাথোডে সঞ্চিত পরমাণু সংখ্যা, ধাতুর পরমাণু সংখ্যা হচ্ছে 3.74 × 10⁻21t। আচ্ছা, 2 নম্বরটা কমপ্লিট। 3 নাম্বার, দ্রবণে তড়িৎ প্রবাহ 2 এম্পিয়ারের বদলে যদি আমরা 3 এম্পিয়ার হয়, তাহলে কি পরিমাণ ধাতু ক্যাথোডে জমা হবে, এটা হচ্ছে কোশ্চেন। দেখো সি নাম্বার কোশ্চেনটা যদি আমরা করি, আমরা জানি কি W ZIT, তাহলে W ZIT সেম জিনিস, Z সমান সমান কি M/NF/IT। এখন তোমার পরীক্ষার হলে W বের করতে বলতে পারে, I বের করতে বলতে পারে, T বের করতে বলতে পারে, যে কোনো কিছু বের করতে বলতে পারে। জাস্ট করে তুমি ফ্যারাডের সূত্রটা মনে রাখবা। W এখানে বের করতে বলছে, M এর মান কত, 58.7, এটা হচ্ছে 2965000। I এর মান নতুন করে 3 এম্পিয়ার, আর সময় হচ্ছে 10 মিনিট, 10 × 60। এটা করলে আমাদের অ্যান্সারটা চলে আসে। গেল, এটা যে কোনো কিছু বলতে পারে, W বের করতে বলছে, I বের করতে বলতে পারে, T বের করতে বলতে পারে, যে কোনো কিছু বলতে পারে। এবার লাস্টের যে ডি নাম্বারটা, এটা মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট, এটাতে 10 স্টার দাও, 10 স্টার। বলছে উদ্দীপক অনুযায়ী তড়িৎ বিশ্লেষণের পর কোষটির দ্রবণের ঘনমাত্রা কি পরিবর্তন হবে। এখানে আমাদের বলছে কি দ্রবণের ঘনমাত্রার কি পরিবর্তন হবে। চলো এটা ধাপে ধাপে করি, দেখবে একদম ইজি। ডি নাম্বারটা সলিউশন করতেছি। সবার প্রথম আমাদের উদ্দীপক অনুসারে যে দ্রবণটা দেওয়া আছে, সেই দ্রবণের পরিমাণটা আগে নির্ণয় করবো আমরা। দ্রবণে ধাতুর পরিমাণ, ক্যাথোডে ধাতুর পরিমাণ, দ্রবণে ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরিমাণ যদি আমরা দেখি, মানে এই দ্রবণে আসলে কি পরিমাণে নিকেলটা আছে সেটা যদি আমরা দেখি, আমরা জানি কি ভাই, S = 1000 W / MV। এটা দিয়ে আগে ডাব্লিউটা বের করি, W সমান S MV / 1000। তাহলে এসটা কত, এটা দেওয়া আছে 0.5, 58.7, আয়তন দেওয়া আছে 500 / 1000, এটা লিখলাম। তাহলে এটা আসে 0 বলা হয় 14.675 গ্রাম, লিখলাম। এবার এটা তো আমি লিখলাম 14.675 গ্রাম। এবার আমাদের এই জায়গায় যখন তড়িৎ প্রবাহটা দেওয়া হয়েছিল, তখন তড়িৎ প্রবাহের কারণে আমাদের সঞ্চিতর পরিমাণ যদি আমরা দেখি, ধাতুতে কি পরিমাণ সঞ্চিত হয়েছিল, তাহলে এটা একটু রাখি ডাটাটা। আমরা এটা আবার লিখবো কি তড়িৎ প্রবাহের কারণে, W একটু আগে করছি ZIT, Z সমান কি M/NF/IT। তাহলে M কত, 58.7, এটা হচ্ছে 2965000। I এর মান ছিল 2 এম্পিয়ার, আমাদের সময় দেওয়া ছিল 10 মিনিট, সেকেন্ডে নিব আমরা। এটা আমরা কত করেছিলাম,
58.0.365 গ্রাম। এবার এটা কি, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের কারণে, আর এটা হচ্ছে দ্রবণে কি পরিমাণ ছিল, এদের যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে অবশিষ্ট নিকেলের পরিমাণ। অবশিষ্ট নিকেলের পরিমাণ, পরিমাণ অবশিষ্ট নিকেলের পরিমাণ। তাহলে কত, 14.675 মাইনাস 0.365। তাহলে এটা যদি করি তাহলে আসে 14.675 মাইনাস অ্যান্সার, এটা করলে হয় 14.31 গ্রাম। তাহলে যেই পরিমাণটা অবশিষ্ট আছে সেটার মাধ্যমে আমরা নতুন ঘনমাত্রা দেখব দ্রবণের। তাহলে আমরা আবার ঘনমাত্রা কিভাবে নির্ণয় করতে পারি, S ইকুয়ালস টু W ডিভাইড বাই mv। এখানে আবার বসাই 1000 ইন্টু 14.31 ডিভাইডেড বাই m। mটা কি সেম 58.7, আর আয়তন কত ছিল 500 ml। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয় 1000 ইন্টু 14.31 ডিভাইড বাই 58.7 ইন্টু 500। এটা ক্যালকুলেশন করলে হয় 0.488 m। তাহলে উদ্দীপক অনুযায়ী তড়িৎ বিশ্লেষণের পর দেখো, আমাদের তড়িৎ বিশ্লেষণ করার পরে সেই দ্রবণটাতে কি পরিমাণ ঘনমাত্রা ছিল বা পরিবর্তিত ঘনমাত্রাটা কত, 0.488 m। আমরা জাস্ট খালি দেখছি এই দ্রবণে আগে কি পরিমাণ ডাব্লিউ ছিল, কি পরিমাণ ডাব্লিউ ছিল। তারপরে আমরা দেখলাম যে তড়িৎ বিশ্লেষণের কারণে তড়িৎ প্রবাহ যখন দিয়েছি তখন ধাতুতে কি পরিমাণ ডাব্লিউ আছে, দেন দুইটার ডিফারেন্সটা করলে সেটা হচ্ছে অবশিষ্ট। এই অবশিষ্টর কারণে নতুন যে ঘনমাত্রা পরিবর্তন হয় সেটা আমরা বের করছি, S ইকুয়ালস টু 1000 W ডিভাইড বাই mv। তাহলে এটাই হয় 0.488 m। বিশ্লেষণের আমাদের দ্বিতীয় অংশ থেকে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে ইএমএফ নির্ণয় করো, পাত্রে রাখা যাবে নাকি, স্বতঃস্ফূর্ত হবে নাকি হবে না। তো এই রিলেটেড ম্যাথ করার জন্য আমাদের যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে ইএমএফ ইকুয়ালস টু ই অক্সিডেশন প্লাস ই রিডাকশন। ই অক্সিডেশন এই জন্য আমাদের লাগবে ইএমএফ ইকুয়ালস টু ই অক্সিডেশন প্লাস রিডাকশন। অক্সিডেশন হচ্ছে যার জারণ হবে, জারণ, জারণ হবে। রিডাকশন হচ্ছে কি যার বিজারণ হবে, বিজারণ। এখন আমরা জারণ হবে নাকি বিজারণ হবে সেটা জানা লাগবে। আরেকটা জিনিস মনে রাখবা, আজ কবি এই কথাটার মানে কি, অতে মনে রাখবা অ্যানোড, অতে কি মনে রাখবা অ্যানোড। অ্যানোডে কি হয় ভাই, জারণ হয়, অ্যানোডে জারণ হয়। ক্যাথোডে কি হয়, বিজারণ হয়। অ্যানোডে জারণ হয়, কতে ক্যাথোড, ক্যাথোডে হয় বিজারণ। এই সংক্ষিপ্ত বা শর্টকাটটা একটু মনে রাখলে দেখবা যে খুব ভালো করে পারতেছো বা বুঝতেছো। তাহলে এখন আমরা বুঝি যে আসলে এখানে জারণ হয়েছে কার আর বিজারণ হয়েছে কার। জারণ মানে কি, জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, ইলেকট্রন এর ছাড়ন, এটা হচ্ছে ইলেকট্রন ছাড়বে। আর বিজারণ কি, ইলেকট্রনের গ্রহণ, ইলেকট্রনের গ্রহণ। এটা মনে রাখবা, ইলেকট্রনের ছাড়ন হইলে তাকে বলা হয় জারণ, বিজারণ কি ইলেকট্রনের গ্রহণ। তা আমাদের এই যে উদ্দীপকগুলো দেওয়া থাকে এই উদ্দীপকগুলো থেকে কিভাবে সলভ করে, অনেকে বলতে পারো ভাই জারণ বিভবের মান মুখস্থ নেই, বিজারণ বিভবের মান মুখস্থ নেই, কিছু লাগবে না ভাই, এটা ইজিলি তুমি সলভ করতে পারবা। তার জন্য যেটা করা লাগবে সেটা যদি একটু দেখি। এখানে কাজ জারণ হয়েছে, আমাদের প্রথম কোশ্চেনটা কি বলছে, কোষটির ইএমএফ কত, ইএমএফ ইকুয়ালস টু কি ই সেল অথবা ইএমএফ ইকুয়ালস টু ই অক্সিডেশন প্লাস ই রিডাকশন। আমাদের এখানে কি ভাই ঘনমাত্রা দেওয়া আছে প্রথম কোশ্চেনে, যেহেতু আমাদের ঘনমাত্রা দেওয়া নাই অর্থাৎ কোশ্চেনটার অ্যান্সার খুবই ছোট, আমাদের দেখতে হবে কোষটির ইএমএফ কত। এই জায়গায় যেটা দেওয়া আছে এখানে দেওয়া আছে জিঙ্ক আর দেওয়া আছে নিকেল, তাহলে আমার কাজ করতে হবে কি জিঙ্ক আর নিকেলের এটা দিয়ে। এখন এই দুইটার ভিতরে কার জারণ হয়েছে কার বিজারণ হয়েছে আমরা জানি, জানি না। এটা সুন্দর মতো আগে লিখে ফেলবা, জিঙ্ক, জিঙ্ক 2 প্লাস 0.76 ভোল্ট, এটা কত নিকেল 2 প্লাস, নিকেল এটা দেওয়া আছে মাইনাস 0.25। এবার মনে রাখবা পরীক্ষায় যাই দেওয়া থাক দুইটাকে জারণ মোড়ে নিবা, দুইটা কি নিবা জারণ মোড়ে নিবা। কিভাবে জারণ মোড়ে নেয় দেখো, জারণ মানে জারণ সংখ্যা বৃদ্ধি পাবে, জারণ মানে কি জারণ সংখ্যা বৃদ্ধি পাবে। এখন এইখানে দেখো এই যে 0 থেকে কত হইলো ভাই, 0 থেকে হইলো 2, 2 0 থেকে কত হইলো 2, তার মানে কি বাড়ছে, বাড়লে কি হয় এটা জারণ মোডে দেওয়া আছে। এটা কোন মোডে দেওয়া আছে, এটা দেওয়া আছে জারণ মোডে। তাহলে জারণ মোড থেকে যদি আমরা সলিউশন করতে চাই এটা দেওয়া আছে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, এটা জারণ মোডে দেওয়া আছে। পরেরটা দেখো তো ভাই, নিকেল 2 প্লাস আছে, এখানে এই 2টা এই পাশে এসে 0 হয়ে যায়, তাহলে এটা বিজারণ মোডে দেওয়া আছে। 2 থেকে 0 মানে কি কমছে, এটা কি 0 থেকে 2 মানে বাড়ছে, এটা জারণ মোডে দেওয়া আছে। আমরা দুইটাকে সবার প্রথম জারণ মোডে নিব। দেখো এটা জারণ মোডে কি হবে, নিকেল থেকে নিকেল 2 প্লাস। তাহলে দেখো এটা উল্টায় দিছি না, এটা যখন উল্টায় যাবে এটার চিহ্নটাও চেঞ্জ হয়ে যাবে, এখানে ছিল মাইনাস 0.25 এটা হয়ে যাবে প্লাস 0.25 ভোল্ট। দেখো মাঝখানেটা আমরা আপাতত মুছে দিচ্ছি। এবার যখন দুইটাকে জারণ মোডে আমরা নিব, নেওয়ার পরে কম্পেয়ার করব কে বড় কে ছোট। তাহলে কে বড়, দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস এর মান কত 0.76 ভোল্ট,
নিকেল থেকে নিকেল 2+ কত 0.25 ভোল্ট। এখন এই দুইটার ভিতরে কম্পেয়ার করলে দেখা যাইতেছে যে আমাদের এই জিঙ্কটা কি হবে, বড় হবে, জারণ বিভবের মান কি বেশি, জারণ বিভবের মান হচ্ছে কি বেশি। মনে রাখবা যার জারণ বিভবের মান বেশি হয়েছে তারই আসলে কি হয়েছে, জারণ হয়েছে, জারণ হয়েছে। এবং সেটা কি হিসেবে কাজ করবে, অ্যানোড। আমরা একটু আগে পড়ছিলাম আজকবি, অ্যানোডে হয় জারণ। তাহলে এটাই প্রকৃত পক্ষে কি, যেহেতু বেশি আসছে তাহলে এটারই জারণ হবে, আর এটা জারণ মানে এটা হচ্ছে কি অ্যানোড গেল। তাহলে এটার যদি জারণ হয় তাহলে এটা কোন মোড নিয়ে কাজ করবো, বিজারণ মোড নিয়ে কাজ করবো। এটার বিজারণ কত, 2+ থেকে নিকেল -0.25 ভোল্ট, একদম ইজি। দেখো এটা আমি বিজারণ মোডে নিয়ে নিছি, তাহলে এটা বিজারণ হয়েছে, এটা কি হয়েছে ভাই, বিজারণ। বিজারণ জারণ মোডে নিয়ে দুটো কম্পেয়ার করতে হবে, এটা হবে ক্যাথোডে, ক্যাথোডে। এবার সূত্রটা অ্যাপ্লাই করি, যেহেতু ঘনমাত্রা দেওয়া নেই, তাহলে আমরা লিখতে পারি ইএমএফ সমান সমান ই অক্সিডেশন প্লাস ই রিডাকশন। অক্সিডেশনটা কার হয়েছে ভাই, যার জারণ হয়েছে। কার জারণ হয়েছে, এই যে জারণ হয়েছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তাহলে এটা লিখতে পারি জিঙ্ক থেকে জিঙ্ক 2+, প্লাস রিডাকশন হয়েছে কার, বিজারণ হয়েছে কার, ক্যাথোডে, বিজারণ হয়েছে কার, এই যে নিকেল 2+ থেকে নিকেল। এটার মানগুলো বসাই, 0.76 প্লাস এটার মান কত -0.25 লিখলাম। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এটা হবে 0.51 ভোল্ট, 0.51। ইজি, কিন্তু আমাদের বইয়ে এই জিনিসগুলো এত কঠিন করে লেখা হয় দেখবা বুঝোই না। তাহলে কি 0.51 ভোল্ট। এখন এই কোশ্চেনের সাথে যদি বলতো আমাদের এই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে নাকি হবে না, তখন আমরা দেখবো এটা যদি পজিটিভ হয় স্বতঃস্ফূর্ত হবে, যদি নেগেটিভ হয় স্বতঃস্ফূর্ত হবে না। এই কোশ্চেনটা একটু দেখো, এই কোশ্চেনটার একটু ডিফারেন্স মোড আসে। সেটা হচ্ছে যদি ঘনমাত্রা দেওয়া থাকে, ঘনমাত্রা যদি দেওয়া থাকে কি হবে, ঘনমাত্রা দেওয়া থাকলে এদের বিক্রিয়া করতে হবে সবার প্রথম। দেখো যেহেতু আমার জারণ হয়েছে কার, জিঙ্কের, তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জিঙ্ক থেকে জিঙ্ক 2+। এখন আমাদের জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জারণ সংখ্যা বাড়ছে। আমরা জানি কি জারণ হয় কি, জারণ মানে কি ছাড়ন, ইলেকট্রনের ছাড়ন। কয়টা ইলেকট্রন ছাড়ছে, দুইটা, তাহলে 2 ইলেকট্রন লিখলাম। এখানে দেওয়া আছে কি নিকেল, নিকেল হয়েছে বিজারণ, তাহলে নিকেল 2+ থেকে হয়েছে কি নিকেল। আমরা জানি কি বিজারণ মানে গ্রহণ, কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করলো। করার পর দাগ দিলাম, এইটা এটা কাটলাম। এখানে থাকে কি জিঙ্ক নিকেল 2+, এখানে থাকে জিঙ্ক 2+, নিকেল লিখলাম। লেখার পরে আমাদের এখন আমাদের যে সূত্রটা করতে হবে, যদি ঘনমাত্রা দেওয়া থাকলেই সমস্যা, ঘনমাত্রা দেওয়া থাকলে বড় সূত্র হবে। ইএমএফ সমান সমান লিখবা ই অক্সিডেশন প্লাস ই রিডাকশন। লেখার পরে প্লাস লিখবা, এখানে লিখবা 2.303 RT ডিভাইড বাই NF, 2.303 RT ডিভাইড বাই NF ইনটু লগ। এর উপরে কি লিখবা, এই যে বিক্রিয়াটা করলাম না কোষ বিক্রিয়া, এটাকে বলা হয় কোষ বিক্রিয়া। এটা হচ্ছে অর্ধকোষ বিক্রিয়া, অর্ধকোষ বিক্রিয়া, আর এটা হচ্ছে পুরোটা কোষ বিক্রিয়া। এটা হচ্ছে জারণ অর্ধকোষ বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ অর্ধকোষ বিক্রিয়া। জারণ অর্ধকোষ এবং বিজারণ অর্ধকোষ বিক্রিয়া মিলেই হয় কোষ বিক্রিয়া। এবার কোষ বিক্রিয়ার দিকে তাকালাম, তাকালে দেখবা আমাদের যে বিক্রিয়কটা আছে সেই বিক্রিয়কের আয়নকে, এই যে নিকেল 2+, এই নিকেল 2+টাই উপরে হবে, তার কি হবে ঘনমাত্রা। এবার এখানে নিকেল 2+ না রেখে অন্য কিছু থাকতে পারো। এখানে দেখো যদি এখানে 2 থাকতো উপরে 2 লিখতাম, এখানে 3 থাকলে এখানে 3 লিখলাম, যেহেতু কিছু নাই 1 আছে উপরে 1 লিখবো। এবার কোষ বিক্রিয়ার দিকে তাকালে উৎপাদে কি আছে, উৎপাদে আছে জিঙ্ক 2+, এখানে হবে জিঙ্ক 2+, লিখলাম জিঙ্ক 2+। এবার আমরা জাস্ট ডাটা বসাই, আমাদের অক্সিডেশন কার হয়েছিল ভাই, আমাদের অক্সিডেশন ছিল জিঙ্কের, তাহলে জিঙ্কের মান কত দেওয়া ছিল 0.76, প্লাস রিডাকশন হয়েছিল কার, নিকেলে, তাহলে ওইটার মান কত ছিল -0.25, 0.25 লিখলাম। লেখার পর এখানে 2.303 আর এর মান হচ্ছে 8.314, আর এখানে টেম্পারেচার, টেম্পারেচার কত যদি না দেওয়া থাকলে 25 ডিগ্রি ধরে বা কক্ষ তাপমাত্রা, এটা হয়ে যায় 298। এনএফ, এনএফ এর বিষয়টা একটু বোঝা আছে, এফ তো আমরা জানি 96500। এবার এন এর বিষয়টা দেখো, জিঙ্কের ক্ষেত্রে এখানে কত হয় জিঙ্ক 2, এখানে হয় কত 2, জিঙ্কের কত জিঙ্ক 2+, নিকেলের ক্ষেত্রে কত 2, এই দুইটা লসাগু করবা, এই যে 1 1, তাহলে দেখো এই তিনটা গুণ করলে কত হয় 2। ধরো তোমার পরীক্ষার একটা ছিল 2 আর একটা ছিল 3, তাহলে এটা লসাগু কত হইতো 6, এখানে লিখতাম আমরা 6। এটা অনেকে অনেক কঠিন ভাবে বুঝে লগ। এবার তাকাও নিকেল 2+ এর কত দেওয়া আছে, নিকেলের দেওয়া আছে 0.2 আর এটা আছে 0.3। যদি উপরে এটার সাথে যদি পাওয়ার, এটার সাথে যদি সব হিসেবে 2 3 থাকতো তাহলে আমরা সেটা পাওয়ার আকারে লিখতাম। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখি কত হয়, এটা ক্যালকুলেশন করলে হইতেছে 0.54, 0.54 ভোল্ট গেল। যদি ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে আমাদের এই জিনিসটা আসতে পারে পরীক্ষায় গেল। এবার লাস্টের যে কোশ্চেনটা, উদ্দীপকের ক্যাথোডীয় দ্রবণকে, তাই সবার প্রথম আমি দেখবো উদ্দীপকের ক্যাথোডে কে ছিল, ক্যাথোডীয় দ্রবণে আমাদের এখানে ক্যাথোড হিসেবে কে কাজ করতেছে।
উদ্দীপকের যে ক্যাথোডটা আছে, আমরা একটা বলছিলাম যার জারণ হয়, জারণ কই হয়? অ্যানোডে। ক্যাথোডে কি হয়? বিজারণ হয়। তাহলে আমাদের মেইনলি ক্যাথোডীয় দ্রবণে কি ছিল? নিকেল, কারণ নিকেলের বিজারণ হয়েছিল। ক্যাথোড একটু আগে আমরা দেখছিলাম ক্যাথোড কি লিখছিলাম? নিকেল। 2+ থেকে নিকেল এটা লিখছিলাম। এটার মান কত দেওয়া ছিল? -0.25 ভোল্ট। আচ্ছা, এই লাস্টের যে কোশ্চেনটা আছে এটাকে 10 স্টার দাও। 10 স্টার, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কোনো না কোনো বোর্ডে আসবে। তো উদ্দীপকের ক্যাথোডীয় দ্রবণে আমাদের ক্যাথোডে ছিল কি? ক্যাথোড ছিল হচ্ছে নিকেল, তাহলে এটা রাখলাম। এবার প্রশ্নটা বুঝি। উদ্দীপকের ক্যাথোডীয় দ্রবণকে এম ধাতুর পাত্রে, কোন ধাতু? এম ধাতু। মনে রাখবা, একটা পাত্র আঁকি, পাত্রটা কোন ধাতু বলছে প্রশ্নটা বুঝবা। পাত্রটা দেখবা কিসের তৈরি? উদ্দীপকের ক্যাথোডীয় দ্রবণকে এম ধাতুর পাত্রে, তাহলে যে পাত্রটা তৈরি করা হয়েছিল সেটা কোন ধাতুর? এম ধাতু। এম ধাতু। এম ধাতুর পাত্রে কি? ক্যাথোডীয় দ্রবণ, মানে হচ্ছে এই যে নিকেলের যে দ্রবণটা আছে এটা রাখলাম। এখন মনে রাখবা, এই পাত্রের ম্যাথের ক্ষেত্রে বড় ছোট ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে যে পাত্রটা দেওয়া থাকবে সেই পাত্রটা অলওয়েজ অ্যানোড হবে। অ্যানোড, যেই পাত্রটা দেওয়া থাকবে সেটা অলওয়েজ কি হবে? অ্যানোড হবে। এম ধাতু অর্থাৎ এমটা হচ্ছে কি? অ্যানোড। অ্যানোডে কি হয় ভাই? জারণ হয়। তাহলে আমরা দেখি এটা কি জারণ মোডে দেওয়া আছে? হ্যাঁ, জারণ মোডে দেওয়া আছে। তাহলে এটা জারণ মোডে যেহেতু দেওয়া আছে, এটা হবে এম থেকে M3 প্লাস, এটাই দেওয়া আছে। এটার মান কত? 1.66 ভোল্ট। এটা দেওয়া আছে, এটা জারণ মোডে দেওয়া আছে। তাহলে দেখলাম এবার যেই জিনিসটা রাখবো, এটা যেহেতু জারণ হয়েছে, এটা কি হবে? বিজারণ হবে। তাহলে পাত্রের ভেতরে যেটা হবে সেটা হবে বিজারণ। বিজারণ, তাহলে বিজারণ হইলে এটা কি লাগবে? বিজারণ মোডে লাগবে। এটা নিকেল 2+ থেকে নিকেল। এটার মান কত দেওয়া আছে? -0.25 ভোল্ট। -0.25 ভোল্ট। তোমার পরীক্ষায় যদি ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে বড় সূত্রটা অ্যাপ্লাই করবো, আর যদি ঘনমাত্রা না দেওয়া থাকে তাহলে ছোটটা অ্যাপ্লাই করবো আমরা। এখন যেহেতু ঘনমাত্রা এগুলো দেওয়া নাই, তাহলে আমরা সূত্র লিখি ইএমএফ ই অক্সিডেশন প্লাস ই রিডাকশন। ই অক্সিডেশন প্লাস ই রিডাকশন। অক্সিডেশন কার হয়েছে? পাত্রের অলওয়েজ এখানে অক্সিডেশন হবে, অর্থাৎ অ্যানোডে। অ্যানোডে কি হয়েছে? এম থেকে M3 প্লাস 1.66 লিখলাম। রিডাকশন কার হয়েছে? যার বিজারণ হবে এবং যে ক্যাথোড। আচ্ছা, এবার নিকেল থেকে নিকেল 2+ থেকে নিকেল, এটা হচ্ছে -0.25 লিখলাম। লেখার পরে আমাদের এটা হয় 1.66 0.25, এটা ক্যালকুলেশন করলে হয় 1.41, এটা হচ্ছে ভোল্ট। তাহলে আমাদের এখানে বলছে যে উদ্দীপকের ক্যাথোডীয় দ্রবণে এম ধাতুর ধাত্রে রাখা যাবে নাকি? দেখো, যখন এই পাত্রের ম্যাথ আসবে এবং ইএফ এর মান পজিটিভ আসবে তখন রাখা যাবে না, কারণ কি? পাত্র ফুটো হয়ে যাবে। তাহলে কি এটা পজিটিভ যেহেতু আসছে, পজিটিভ আসলে রাখা যাবে না। যদি নেগেটিভ আসে রাখা যাবে। রাখা যাবে, এই কথাটা মনে রাখবা। নেগেটিভ আসলে রাখা যাবে, পজিটিভ আসলে যাবে না। আমরা একটা পাত্র নিছি, সেই পাত্রে কি আছে? সালফিউরিক অ্যাসিড আছে। কত পার্সেন্ট? 4%, 100 ml। পাত্রটার নাম কি দেওয়া হয়েছে? এ নাম্বার পাত্র। এই এ নাম্বার পাত্র নিয়ে আমরা 5টা ম্যাথ করব, যেটা আমাদের 3 মার্কে আসতে পারে। এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা কত? তাহলে আমরা 1 নাম্বার দেখি। আমাদের যদি এখানে ডাব্লিউ দেওয়া থাকতো, সবকিছু দেওয়া থাকতো, তাহলে আমরা এস ইকুয়ালস টু 1000 W/MB আমরা অ্যাপ্লাই করতাম। এখানে দেওয়া আছে পার্সেন্টেজ। তাই এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা কত? পার্সেন্টেজ দেওয়া থাকলে আমরা যেটা করব সেটা লিখবো এস ইকুয়ালস টু 10x/m। এস ইকুয়ালস টু কি? 10x/m। তাহলে 10 লিখলাম। এক্স জিনিসটা কি? এক্সটা হচ্ছে কয় পার্সেন্ট, মানে 4, শুধুমাত্র মানটা লিখবো। লিখলাম। এর মানে হচ্ছে দ্রবণে কি আছে? সালফিউরিক অ্যাসিড, তার আণবিক ভর কত? 98। তার আণবিক ভর 98। এটা তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, এটা করলে হয় 0.41 m। প্রথমটা কমপ্লিট। বলছে এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা কত? 0.41। 2 নাম্বার, এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত? এখানে ppm আসতে পারে, ppv আসতে পারে, ppt আসতে পারে, সবগুলোই আসতে পারে। লিখি ppm, মনে রাখবা s * m * 10^3। তোমার পরীক্ষায় যদি ppv আসতে পারে s * m * 10^6। যদি আসে ppt s * m * 10^9। তা আমাদের চাইছে কি? এইটা ppm। তাহলে s কত বের করছি? 0.41। আণবিক ভর কত? 98 * 10^3। এটা যদি ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে হয় 40180। অর্থাৎ আমরা বলতে পারি এ পাত্রের ঘনমাত্রা ppm এককে 40180। কমপ্লিট। পরে বললো এ পাত্রের দ্রবণে আরো 2.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড যুক্ত করলে ঘনমাত্রা ppm এককে কত? তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এ পাত্রের দ্রবণে আরো 2.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড যুক্ত করব। তাহলে যুক্ত করলে আমরা সর্বপ্রথম জানতে হবে যে এই উদ্দীপকে W এর পরিমাণটা কত। দেখো আমরা করতেছি, W এর পরিমাণটা কত। আমাদের 3 নাম্বারটার সলিউশন। প্রথমে W বের করব। W সমান কি? SMV ডিভাইড বাই 1000। 1000 লিখলাম। এখানে S টা কত বের করছিলাম? 0.41 লিখলাম। M কত? 98। আর এটা কত ml এর পাত্র? 100 ml দেওয়া আছে। এটা 4.018 গ্রাম। কত? 4.018 গ্রাম। আর আমাদের এখানে কি বলছে? এই পাত্রে যখন আরো 2.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড যুক্ত করব।
তাহলে 2.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড যদি যুক্ত করি তাহলে নতুন ডাব্লিউ কত হবে 4.018 প্লাস 2.5, এটা যদি আমরা যুক্ত করি যোগ 2.5, এটা যুক্ত করলে হইতেছে 6.518। এইটা দিয়ে আমরা নতুন করে আবার এস বের করব। কি বের করব? এস বের করব, ঘনমাত্রা। তাহলে আমরা লিখতে পারি এস ইকুয়ালস টু 1000 ডাব্লিউ ডিভাইড বাই এমবি। তাহলে আমাদের ডাব্লিউ এর মান কত হয়ে গেছে 6.518, এটা কত 98 আণবিক ভর, আয়তন কত ছিল 100 ml, এটা করলে হয় 0.67 m। এখন আমাদের ppm কত বলছে, ppm s ইনটু m ইনটু 10 কিউব, তাহলে কত 0.67 ইনটু 98 ইনটু 10 কিউব, এটা করলে যেটা হয় সেটাই হচ্ছে অ্যানসার। গেল। পরের কোশ্চেনে বলা হয়েছে এ পাত্রে দ্রবণে আরো 100 ml পানি যুক্ত করলে ঘনমাত্রা ppm এককে কত। তাহলে নতুন করে আমাদের কত 100 ml আনা হয়েছে, নতুন করে আমাদের কত হয়েছে 100 ml আনা হয়েছে। তাহলে আমাদের প্রথম এটার এস কত বের করছিলাম 0.41 m, আয়তন কত তখন, আয়তন হচ্ছে 100 ml। এবার আরো 100 ml পানি যুক্ত করলাম, তাহলে আরো 100 ml এর সাথে আগের 100 ml যুক্ত করলে কত হয় 200, তাহলে নতুন ভি হয়ে গেছে কত 200 ml। এটা দিবা 1, এটা দিবা 1 আর নতুন S2 বের করতে হবে, করলাম। তাহলে আমরা জানি V1 S1 V2 S2, এখান থেকে S2 বের করব V1 S1 ডিভাইড বাই V2। V1 কত দেওয়া আছে 0.41 ইনটু 100 ডিভাইডেড বাই 200, তাহলে এটা যদি আমরা করি 0.41 ভাগ 2 0.205। এবার আমরা ppm লিখতে পারি ppm s ইনটু m ইনটু 10 কিউব, নতুন এসটা আমরা লিখব 0.20598 ইনটু 10 কিউব, এটা করলে আমাদের নতুন অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে 4 কমপ্লিট। এবার হচ্ছে দেখবো আমরা 5 নাম্বারটা। বলা হয়েছে এ পাত্রে দ্রবণকে সেমিমোলার দ্রবণে, সেমিমোলার মানে কত 0.5, মনে রাখবা সেমিমোলার ডেসিমোলার সেন্টিমোলার, ডেসিমালে 0.1, সেন্টিমালে 0.01, সেমিমোলার মানে 0.5, মোলার মানে 1m। তাহলে এই পাত্রের দ্রবণকে সেমিমোলার দ্রবণে পরিণত করতে, তাহলে আমার আগে এই পাত্রের দ্রবণে কি কি দেওয়া আছে দেখো, এই পাত্রের দ্রবণে আগে দেওয়া ছিল v 100 ml, আর এখানে s1 0.41 বের করছিলাম আমরা। এবার ভালো করে একটু বুঝো, সেমিমোলার দ্রবণে পরিণত করতে হবে। তাহলে সেমিমোলার দ্রবণে যদি পরিণত করতে চাই তাহলে আমরা কি করতে পারি, এই পাত্রের দ্রবণে সেমিমোলার দ্রবণে পরিণত করতে আরো কতটুকু পানি যুক্ত করতে হবে এরকম কিছু বলছে। সেমিমোলার পাত্রে দ্রবণকে যদি আমরা পানি যুক্ত করতে চাই, দেখো এখানে সেমিমোলার না দিয়ে যেহেতু 0.41 m আছে, তাহলে এটা থেকে ছোট একটা দিই, এটা হচ্ছে ডেসিমোলার দিই, ডেসিমোলার, জিনিসটা আরো সোজা হবে। আচ্ছা এই পাত্রের দ্রবণকে ডেসিমোলার দ্রবণে পরিণত করতে আরো কতটুকু পানি যুক্ত করতে হবে, ডেসিমোলার, ডেসিমোলার মানে হচ্ছে 0.1 m, ডেসিমোলার মানে কত 0.1 m, এটা ছিল 0.41 m, তাহলে এটা কি 0.41 m, এটা হচ্ছে ডেসিমোলার 0.1 m, এটা হচ্ছে S2। এবার আমি কি করব, পানি যুক্ত করব, আগে অলরেডি ছিল এখন পানি যুক্ত করব। আমি যদি V2 টা বের করি, দেখো S1 V1 V2 S2, এখান থেকে যদি V2 বের করি তাহলে 100 ইনটু 0.41 ডিভাইড বাই 0.1, এটা ক্যালকুলেশন করলে হয় 100 ইনটু 0.41 ডিভাইড বাই 0.1, এটা হয় 410 ml। দেখো যখন ঘনমাত্রা ডেসিমোলার হয়ে গেছে, আগে ছিল কত 100 ml, এখন দ্রবণটা হচ্ছে 410 ml, তাহলে এটার ভিতরে বাড়ছে কতটুকু 310, তাহলে 410 মাইনাস 100 হয়ে গেল কত 310। এই 310 ml আসলে কি যুক্ত করছিলাম, ওয়াটার, পানি, পানি যুক্ত করছি। তাহলে আমার এখান থেকে আসতে পারে ঘনমাত্রা নির্ণয় করো, ppm নির্ণয় করো, ppb নির্ণয় করো, ppt নির্ণয় করো, পার্সেন্টেজ দেওয়া থাকলে ঘনমাত্রা নির্ণয় করো, তারপরে হচ্ছে কি পানি যুক্ত করতে হবে কতটুকু এবং বিভিন্ন কন্ডিশনে ppm, তাহলে আমাদের 3 মার্ক কমন তুমি পেয়ে যাবা। এই অংশটা আমাদের পরীক্ষায় মাস্ট আসবেই আসবে, 1000% ইম্পর্টেন্ট। আচ্ছা আমাদের এখানে বলছে এ একটা পাত্র বি একটা পাত্র, এ প্লাস বি মিশ্রণ প্রকৃতি কত, মিশ্রণের ঘনমাত্রা কত, মিশ্রণের পিএইচ কত। আচ্ছা তাহলে আমি এ আর বি পাত্র মিক্স করার জন্য সবার প্রথম এ পাত্রের মোল সংখ্যা বের করব, বি পাত্রের মোল সংখ্যা বের করব। এখন দেখবো যে এই পাত্রের আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, এই পাত্রেরও আয়তন দেওয়া আছে বাট ঘনমাত্রা দেওয়া নাই, তাহলে ঘনমাত্রা কিভাবে নির্ণয় করতে পারি, S ইকুয়ালস টু 1000 W ডিভাইড বাই MB। তাহলে 1000 W কত 0.2, আর এটা কত আণবিক ভর হচ্ছে 40 ইনটু 200। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি 1000 m নির্ণয় করে ফেললাম। এবার এটার মোল সংখ্যা বের করবো, এটার মোল সংখ্যা বের করবো, লিখবো যে এ এর মোল সংখ্যা, এ এর এ পাত্রের, বা আমরা এখানে লিখতে পারি সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা, এত এর মোল সংখ্যা। এই ম্যাথটা অনেক ভাবে করা যায়, বিক্রিয়া করে করা যায়, বিক্রিয়া ছাড়া করা যায়, তুল্য সংখ্যা দিয়ে যায় অনেকভাবে। তাহলে দুইটার মোল সংখ্যা বের করো, সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা কি VS বাই 1000, যেহেতু লিটার দেওয়া নেই, তাহলে V কত 100 ইনটু 0.5 ডিভাইড বাই 1000। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 10 ইনটু 0.5 ভাগ 1000, এটা করলে হয় 0.05 মোল। আবার আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এর মোল সংখ্যা লিখতে পারি VS বাই 1000, এটা কত দেওয়া আছে 200 ml, 200, এস এর মান কত 0.025 ডিভাইডেড বাই 1000, এটা করলে কত হয়
200 ইন্টু 0.025 ডিভাইড বাই 1000, এটা করলে হয় 5 ইন্টু 10 ইনভার্স 3 মোল। এখন আমরা দেখতে পারি কার মোল সংখ্যা বেশি, সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা বেশি। সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা থেকে বেশি। যার মোল সংখ্যা বেশি তার আয়তনটা আমরা বসাবো না, বরং বের করব। যার মোল সংখ্যা বেশি তার আয়তনটা বসাবো না, বরং বের করব। আমরা একটা সূত্র জানি, VA NA SA, VB NB SB। এখন কোনটা কি? এই দ্বারা অ্যাসিড বোঝায়, বি দ্বারা বেস বা ক্ষার বোঝায়। এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার। সালফিউরিক অ্যাসিড তো হচ্ছে সালফিউরিক অ্যাসিড, আর সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। তাহলে আমি কি বলছি, যার মোল সংখ্যাটা বেশি তার আয়তন বসাবো না, অর্থাৎ অ্যাসিডের আয়তনটা বসাবো না, বের করব। VA এখানে হয় VB NB SB NA SA। মানে এটা যদি বের করি সবগুলা বসাই, এখানে দেওয়া আছে 200, ক্ষারেরটা তুল্য সংখ্যা হচ্ছে 1, যেহেতু OH একটা আছে তাহলে তুল্য সংখ্যা তো 1, এটা হচ্ছে 0.025। এবার এটার তুল্য সংখ্যা, সালফিউরিক অ্যাসিড H কয়টা? 2টা, তুল্য সংখ্যাও তাহলে 2। এসআই ঘনমাত্রা কত? 0.5। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয় 200 ইন্টু 0.025 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.5। এটা ক্যালকুলেশন করলে হয় 5 ml। কত ml? 5 ml। দেখো আমাদের এই পাত্রে সালফিউরিক অ্যাসিড দেওয়া ছিল 100 ml, কিন্তু এই বিক্রিয়া করার কারণে লাগছে কত? মাত্র 5 ml। তাহলে অবশিষ্ট সালফিউরিক অ্যাসিডের পরিমাণ, তাহলে আমরা লিখতে পারি কি অবশিষ্ট সালফিউরিক অ্যাসিডের পরিমাণ, অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড এর পরিমাণ, অবশিষ্ট সালফিউরিক অ্যাসিডের পরিমাণ কত? আমাদের আগে ছিল 100 ml, ব্যবহার হয়েছে কত? 5 ml, অবশিষ্ট কত? 95 ml। যেহেতু সালফিউরিক অ্যাসিডে অবশিষ্ট রয়ে গেছে বিক্রিয়া করার পরে, অর্থাৎ দ্রবণ প্রকৃতি হচ্ছে কি অম্লীয়, যেহেতু সালফিউরিক অ্যাসিড হচ্ছে অম্ল, তাহলে আমরা বলতে পারি মিশ্রণ প্রকৃতি কি অম্লীয়। তাহলে আমরা কি করছি, সবার প্রথম আমরা দুইটার মোল সংখ্যা বের করব। মোল সংখ্যা বের করার পরে যেটার মোল সংখ্যা বেশি আসে সেটা এই সূত্রে বানাসা VA NA SA VB NB SB, এটার আয়তনটা আমরা বসাবো না, বরং বের করব। বের করার পরে কম্পেয়ার করব, কম্পেয়ার করার পরে যদি অবশিষ্ট থাকে তাহলে সেটা কি দ্রবণ প্রকৃতি, সেরকম অম্লীয় হলে অম্লীয়, ক্ষারীয় হলে ক্ষারীয়। পরেরটুকু আমাদের দেখা বলা হয়েছে যে মিশ্রণের ঘনমাত্রা কত, অর্থাৎ যখন আমরা এটা মিক্স করে ফেলি তখন তার ঘনমাত্রাটা কত। তখন একদম ইজি, এখানে লিখবা V1 S1 V2 S2, এখান থেকে S2টা বের করব। V1 S1 V2, এই V1 টা হচ্ছে অবশিষ্ট পরিমাণ, কত? অবশিষ্ট পরিমাণ 95, এখানে লিখবা 95। এবার এই যে সালফিউরিক অ্যাসিডটা ছিল তার ঘনমাত্রা কত ছিল? 0.5, এখানে লিখবা 0.5, মানে আগের ঘনমাত্রা। আর V2 মানে হচ্ছে এই 100 ml আর এই 200 ml যুক্ত করে কত হয়ে গেছে? 300 ml। তাহলে এটা যদি আমরা লিখি 95 ইনটু 0.5 ভাগ 300, এটা করলে হয় 0.1583 m গেল। তাহলে আমাদের মিশ্রণের ঘনমাত্রা কমপ্লিট। কি করছি আমরা? V1 S1 V2 S2, এখান থেকে S2 টা বের করছি। V1 টা কি? যে পরিমাণটা অবশিষ্ট থাকবে। S1 টা কি? দ্রবণ প্রকৃতি কেমন হয়েছে? অম্লীয়, তাহলে অম্লীয়র ঘনমাত্রা প্রাথমিক অবস্থা। আর V2 হচ্ছে যোগফল, 100 আর 200 হয়ে গেছে 300, ক্যালকুলেশন করলে 0.1583, 0.1583 এটা হলো। লাস্টের হচ্ছে pH কত? আমাদের দ্রবণ প্রকৃতি বের হয়েছে কি অম্লীয়, তাহলে অম্লের pH কিভাবে নির্ণয় করে? pH সমান সমান মাইনাস লগ অফ H প্লাস। এখন মাইনাস লগ লিখলাম। হাইড্রোজেন কয়টা ছিল ভাই সালফিউরিক অ্যাসিডে? 2টা, এখানে লিখবো 2। আর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, অর্থাৎ যে মিশ্রণের ঘনমাত্রা বের হয়েছে 0.1583। এটা এখন ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে কত হয়? মাইনাস লগ, তাহলে আমাদের হয় 2.01583। এটা ক্যালকুলেশন করলে হয় 0.499, অর্থাৎ 0.5। pH কত আসছে? 0.5। আমরা এমনিও জানি যে 7 কম যদি হয় তাহলে অম্লীয়, 7 বেশি হলে ক্ষারীয়, 7 হলে নিরপেক্ষ। যেহেতু আমাদের দ্রবণের pH 0.5 আছে তাহলে এটা অবশ্যই অম্লীয়। তাহলে পরীক্ষা আসতে পারে মিশ্রণের প্রকৃতি নির্ণয় করো, খুব ইম্পর্টেন্ট। 1000% ঘনমাত্রা আসতে পারে, pH কত আসতে পারে। আচ্ছা, আরেকটা লাস্ট কোশ্চেন, আরো কত ml অ্যাসিড বা ক্ষার যুক্ত করলে পূর্ণ প্রশমন হবে? এটাও সেম। এটা সবার প্রথম কি করব আমরা? এটা সবার প্রথম আমরা করব যে কার মোল সংখ্যা বেশি, কার মোল সংখ্যা বেশি। তাহলে কার মোল সংখ্যা দেখছিলাম আমরা বেশি? সালফিউরিক অ্যাসিডে। তখন আগে লিখব VA NA SA VB NB SB। আমি দেখছিলাম এটার মোল সংখ্যা বেশি, এটারটা কম। যার কম তার সাথে আমরা নতুন করে VB NB SB লিখব। যদি এখানে অম্লের মোল সংখ্যাটা কম হতো তাহলে আমরা অম্লের পাশে লিখতাম, যেহেতু আমাদের ক্ষারের মোল সংখ্যাটা কম হয়েছে তাহলে কমের পাশে লিখব। এখন দুইটা এক হয়ে যেতেছে না, একটা প্রাইম দেব, প্রাইম 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 দিলাম। এবার সব ডাটা বসাবো। ভিএ আমাদের প্রশ্নে কি চাইছে? আরো কত ml, অর্থাৎ কি আমাদের কত ml কি যুক্ত করতে হবে? কত ml অ্যাসিড বা ক্ষার? এখন দেখা যাচ্ছে যে মোল সংখ্যা কার কম? ক্ষারের কম, তাহলে আরো ক্ষার যুক্ত করতে হবে। কত ml মানে আয়তন। তাই আমি এখন মান বসাই যা দেওয়া আছে। 100, তুল্য সংখ্যা হচ্ছে 2 ইনটু 0.5। আর VA NA SA এই জিনিসটা কত? 200 ইনটু 1 ইনটু 0.025 লিখলাম। লেখার পরে আমাদের এখন এই যে VV প্রাইম এটা বের করব। তুল্য সংখ্যা তো 1 আর এটার ঘনমাত্রা সেম 0.025। ভিন্ন আসতে পারে, তবে বোর্ড পরীক্ষায় বেশিরভাগ এরকম আসে। তাহলে এখান থেকে ভি প্রাইমটা ক্যালকুলেশন করে আমাদের আনতে হবে। ক্যালকুলেশন করে যদি আমরা আনি তাহলে লিখতে পারি 100 ইনটু 2 ইনটু 0.5 মাইনাস 200 ইনটু 1 ইনটু 0.025 ভাগ 0.025।
এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 3800 ml। তো এটাকে যদি আমরা লিটার নেই 3.8 লিটার, তাহলে আমরা লিখতে পারি আরো 3.8 লিটার ক্ষার যুক্ত করতে হবে। 3.8 লিটার ক্ষার যুক্ত করতে হবে। হচ্ছে তো খুলে দিলে সি পাত্রের মোট চাপ কত? চাবি বলতে এই যে এটা একটা কর্ক, এই যে একটা চাবি, এই যে একটা চাবি, এই দুইটা চাবি যদি খুলে দেই তাহলে এই যে সি পাত্র মানে এ পাত্র এবং বি পাত্র মিক্স হয়ে যাবে, তাহলে সি পাত্রের মোট চাপ কত? তার মোট চাপ নির্ণয়ের সূত্র যদি আমরা দেখি, আমরা জানি পিভি ইকুয়ালস টু পি1 ভি1 প্লাস পি2 ভি2। আচ্ছা, এটা থেকে আমি লিখতে পারি পি ইকুয়ালস টু পি1 ভি1 প্লাস পি2 ভি2 ডিভাইডেড বাই ভি। আচ্ছা, ভিটা হচ্ছে মোট আয়তন। ভিটা কি? মোট আয়তন। এখন তোমার পরীক্ষায় যদি বলা থাকে যে এটা 300 ml, এটা 200 ml, তাহলে মোট আয়তন কত হবে? 500 ml। কিন্তু যদি বলা থাকে এ এবং বি এই দুইটা যে পাত্র আছে সেই পাত্রটা সি পাত্রে আমি মিক্স করব, এটা যদি 600 ml বা 1 লিটার বা 2 লিটার দেওয়া থাকে তখন আমরা সেখানে সেই মানটা বসাবো। এই যে এটা হচ্ছে পাত্রের আয়তন দেওয়া থাকলে, তাহলে এখন যদি মান বসাই, দেখো আমাদের এখানে দেওয়া আছে 300 ml, তাহলে এই ভি আমি 300 বসালাম, 300। এখানে আছে 780 মিলিমিটার মার্কারি। আমরা জানি 780 মিলিমিটার মার্কারিকে যদি 760 দ্বারা ভাগ করা হয় তাহলে সেটা কিসে যায়? সেটা এটিএম এ চলে যায়। আর এখানে এটিএম অলরেডি দেওয়া আছে, সেটাকে কিলো প্যাসকেলও দেওয়া থাকতে পারতো। কিলো প্যাসকেল থেকে যদি প্যাসকেলে নিতে চাই, ধরো কিলো প্যাসকেল দেওয়া আছে, কিলো প্যাসকেল থেকে প্যাসকেলে নিতে চাই, তখন আমরা 101.325 দ্বারা ভাগ করব। যদি আমি ভাগ করি তাহলে আমরা এটিএম পাবো, এটিএম পাবো আমার এসআই একক পাবো। তাহলে হচ্ছে পি1 কত দেওয়া আছে? 780 মিলিমিটার মার্কারি। তাহলে 780 লিখলাম, লেখার পরে যেহেতু একটা এটিএম আছে একটা মিলিমিটার, তাহলে এক এককে নিয়ে নিতে হবে। তো এটাকে আমি 760 দ্বারা ভাগ করলাম, 760 দ্বারা যদি ভাগ করি তাহলে এটা এটিএম এ চলে যাবে। তারপর হচ্ছে পি2 দেওয়া আছে 1.2 লিখলাম, আয়তন আমাদের দেওয়া আছে 200 লিখলাম। লেখার পরে তাহলে এই 300 আর এই 200 করলে কত হয়? 500 করলে হয় 500। তাহলে এইটা আমাদের একটা অ্যান্সার আসবে। কি অ্যান্সার আসলো? ক্যালকুলেশন করলে আমাদের এটা যেহেতু প্রেসার এবং এটাও তোমার এটিএম এ বসাইছি, এটাও আমাদের এটিএম এ বসাইছি, চাপগুলো কিসে বসাইছি? এটিএম এ। তাহলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা অবশ্যই এটিএম এ আসবে। তাহলে অ্যান্সার এত এটিএম গেল। এখন যদি পাত্রের আয়তন দেওয়া থাকে, ধরো পাত্রের আয়তন যদি তোমার পরীক্ষায় বলা থাকে যে পাত্রের আয়তন হচ্ছে 600 ml, 600 ml, তখন আমরা কি করব? যদি আয়তন দেওয়া থাকে তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সেম জিনিস লিখবো, P ইকুয়ালস টু P1 V1 প্লাস P2 V2 ডিভাইড বাই V। এখানে আমরা কি লিখবো? 780 মিলিমিটার মার্কারি দেওয়া আছে, সেটাকে 760 দ্বারা যদি ভাগ দিই এটিএম এ চলে যায়, ইনটু 300 প্লাস 1.2 ইনটু 200। যদি পাত্রের আয়তন দেওয়া থাকে তখন আমরা এখানে আর 500 বসাবো না, আমরা কত বসাবো? দেখো পাত্রের আয়তন কত দেওয়া আছে? 600, তাহলে অবশ্যই আমরা 600 বসাবো। এটা যদি ভাগ করি তখন আমাদের এটিএম এ আসবে, যেহেতু আমি এটিএম এককে বসাইছি, এটিএম আসলো। আচ্ছা গেল। তা টেম্পারেচার চেঞ্জ হলো, এবার পাত্রের আয়তন হলে যদি টেম্পারেচার চেঞ্জ বলে, এই কথাটাও বলে, এটা তোমাদের পরীক্ষায় 3 মার্কে প্রচুর আসছে, 3 মার্কে। টেম্পারেচার যদি চেঞ্জ থাকে, ধরো বিষয়টা হচ্ছে এরকম, এখানে দেওয়া আছে কত? 40 ডিগ্রি সেলসিয়াস। দেখো এ পাত্রে যে গ্যাসটা ছিল সেটা কত ছিল? এই পাত্রে ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, বি পাত্রে কত ছিল? 20 ডিগ্রি সেলসিয়াস, দুইটা সেম। কিন্তু যে পাত্রে আমি মিক্স করলাম সেই পাত্রে কত আছে? 40 ডিগ্রি সেলসিয়াস। যদি টেম্পারেচার ভিন্ন থাকে বা যে পাত্রে মিক্স করবো সেই পাত্রে যদি টেম্পারেচার ভিন্ন থাকে তখন আমরা কি করবো? তখন আমাদের জাস্ট খালি এক্সট্রা দুইটা লাইন করতে হবে। মনে রাখবা পি বাই টি ইকুয়ালস টু পি প্রাইম বাই টি প্রাইম। এখন পি অর্থাৎ আমাদের যেই অ্যান্সারটা বের করবো, যে অ্যান্সার এত এটিএম, ধরে নিলাম লেট, ধরে নিলাম যেটা হচ্ছে 2 এটিএম বের হয়েছে আমাদের। কত এটিএম? 2 এটিএম। এটা অবশ্যই ধরে নিছি, আমি ক্যালকুলেশন করিনি, এটা হচ্ছে ধরে নিলাম 2 এটিএম। তাহলে পি এর জায়গায় লিখবো কত? 2। এখন এখানে যে টেম্পারেচারটা আসছে সেটা কোনটা বসাবো ভাই? এই যে দেখো আমাদের এগুলো কত ছিল? 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস হইলো 20। 20 এর সাথে এটা তো সেলসিয়াস এর কেলভিনে নিতে হলে 273 যোগ করতে হয়, তাহলে 20 এর সাথে এটা যদি 273 যোগ করি তাহলে 293 হয়ে যায়। আর এখানে কত দেওয়া আছে? 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেহেতু আছে, 40 এর সাথে 273 যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হয়? আমাদের যেটা হইতেছে সেটা হচ্ছে 40 যোগ 273, এটা যোগ করলে হয় 313, এটা যোগ করলে আমাদের হয় 313 লিখলাম। এবার এখান থেকে জাস্ট খালি আমরা পি প্রাইমটা বের করব, এত এটিএম, এটাই অ্যান্সার গেল। তাহলে আমি কি বুঝলাম? টেম্পারেচার চেঞ্জ হলে আমাদের জাস্ট এই দুইটা লাইন এক্সট্রা করতে হবে, আর টেম্পারেচার যদি চেঞ্জ না হয়, এটা যদি 40 না হয়, কিছু না থাকে, তাহলে আমাদের এটা জাস্ট এতটুকু করলেই হবে গেল। এবার পরের কোশ্চেন বলছে সি পাত্রের মধ্যে এ এবং বি পাত্রের গ্যাসের মধ্যে কার ভূমিকা বেশি? আচ্ছা, কার ভূমিকা বেশি এটা যদি আমরা দেখতে চাই তখন আমাদের যেটা করতে হবে আংশিক চাপ বের করতে হবে। অর্থাৎ
এ পাত্র থেকে সি পাত্রের মধ্যে কত অংশ চাপ গেছে এবং বি পাত্র থেকে সি পাত্রের মধ্যে কত অংশ চাপ গেছে, এটা যদি আমরা এখন করতে চাই তখন আমি কি লিখতে পারি? দেখো 2 নাম্বারটা সলভ করতেছি। আমি যদি দেখি এ থেকে সি এর, দেখো পি এ লিখতে পারি। এটা আংশিক চাপ বের করার সূত্র হচ্ছে এ পাত্রের চাপ কত, 780 ডিভাইড বাই 760 পিভি, এটা হচ্ছে 300। এখন মোট কত ছিল? 300 আর 200 হয়ে গেল কত? 500। এটা একটা মান আসবে, এত এটিএম। এবং পিভি এটা যদি আমরা করি 1.2 ইন্টু 200 ডিভাইড বাই 500, এটা করলে আমাদের একটা মান আসবে। ধরো এই মানগুলো যদি আমরা একটু দেখি যে 700 200 ভাগ 500, এটা করলে হয় 0.48 এটিএম। আচ্ছা এটিএম। এখন এই দুইটার ভিতরে আসলে বড় কে? এই দুইটা যদি কম্পেয়ার করি, এই দুইটার ভিতরে বড় কে? দেখা যাচ্ছে প্রথমটা বড়, মানে পিএ বড় পিবি থেকে, পিএ বড় পিবি থেকে। অর্থাৎ এই দুইটা যখন আমরা কম্পেয়ার করব দেখা যাচ্ছে যে এই যে সি পাত্রের মধ্যে এ পাত্রের বেশি পরিমাণ চাপ বা প্রেসার যেটা আছে সেটা যাবে। অর্থাৎ সি পাত্রের মধ্যে এ এবং বি পাত্রের গ্যাসের মধ্যে কার ভূমিকা বেশি? এ পাত্রের গ্যাসের ভূমিকা বেশি। ক্লিয়ার? তারপরে বললো এ পাত্রের গ্যাসের সিআরএমএস বেগ কত। তো এ পাত্রের গ্যাসের সিআরএমএস বেগ যদি আমরা করতে চাই